আচ্ছা, এটা একটা নরমাল একটা পিএইচডি। তো আমরা বিভিন্ন সেকশন গুলো আগে দেখে নিই। এইটা যেটা হয় দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এখানে দেখেন একটা ক্যারোসেল স্লাইডার আছে, যে ক্লিক করলে ওইটা চেঞ্জ হবে। তো এখন আহ, প্রথমত হয় হচ্ছে আপনার, যখন আমি বুলেটে ক্লিক করব তখন টোটালটা চেঞ্জ হবে ইমেজ সহ। সেটা ফেড ইফেক্টে চেঞ্জ হতে পারে, স্লাইড হতে পারে, দুইটাই আমরা দেওয়া শিখবো। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে সেই ইমেজটা হচ্ছে চেঞ্জ হবে না, শুধুমাত্র টেক্সট গুলো চেঞ্জ হবে, টেক্সট গুলো। আর প্যারালাক্স আমরা নরমালি স্লাইডারের মধ্যেও প্যারালাক্স দিতে পারবো, আবার হচ্ছে এমনিতেও যদি ইমেজ চেঞ্জ না হয় সেক্ষেত্রে প্যারালাক্স দিতে পারবো। এখন আপনারা কোনটা দেখতে চাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ চেঞ্জ করা দেখবো, নাকি হচ্ছে শুধুমাত্র ওই টেক্সটটা চেঞ্জ করা দেখাবো? আচ্ছা, ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ তাহলে আমরা করি। বেস্ট চয়েস, কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারলে টেক্সটের চেঞ্জটা কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের হেডার সেকশন। মেইনলি এখানে হচ্ছে এটা একটা এরিয়া হবে, যে এরিয়াটা এটা আসলে যেটা হবে, যে আমরা যখন স্ক্রল করব তখন এই এরিয়াটা এখানে স্টিক থাকবে, এটা হবে। আর তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এটা স্লাইড হবে, এরপরে সেকশন সহজ এটা। আচ্ছা, এই ভিডিওটার ক্ষেত্রে দুইটা ব্যাপার প্রযোজ্য। প্রথমত হচ্ছে আমরা নর্মালি হচ্ছে প্রথমত যেটা করব, যে ভিডিওটা আমরা যদি প্লে করি, এই ভিডিওটা যদি প্লে করি তাহলে এই যে এরিয়া ক্যানভাস, এই ক্যানভাসের মধ্যে প্লে হবে। সেক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড এরিয়াটা, এই ব্যাকগ্রাউন্ড এরিয়াটা প্যারালাক্স থাকবে না। নর্মালি এটা হচ্ছে ওই যে ভিডিওটা, সেই ভিডিওটা পুশ হয়ে থাকবে, ইউটিউব থেকে প্লে হতে পারে অথবা আমাদের সার্ভার থেকে প্লে হতে পারে, যে কোনো জায়গা থেকে প্লে হতে পারে। এইটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কি হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন ওইটাতে ক্লিক করব তখন হচ্ছে একটা আই ফ্রেম হয়ে প্লে হবে। আর যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে ইমেজটা প্যারালাক্স আকারে থাকবে, বা বাই ডিফল্ট ফিক্স আকারে থাকবে, বা যে কোনো ভাবে থাকবে। এখানে আপনারা কোনটা দেখতে যাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ডটা ওই ব্যাকগ্রাউন্ডের ভেতরে প্লে হবে, নাকি আপনি ক্লিক করে আই ফ্রেমে প্লে হবে, কোনটা দেখতে যাচ্ছেন? হ্যাঁ, ওকে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের ভিতরে প্লে দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে এটা সেকশন কোনো ব্যাপার না, এটা একদম সহজ, এদিকে আমরা যাচ্ছি না। এই সেকশনটাও সহজ, একদম স্ট্যাটিক সেকশন। এইটাও একদম সহজ, এটা স্ট্যাটিক সেকশন। এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে নরমালি এটা যেটা হবে, আমরা যদি পুরোটা ট্যাব দিয়ে করতে পারতাম, ট্যাব দিয়ে করলে হয় কি, এটা এখানে ক্লিক করলে এটা এখানেই থাকবে। কিন্তু এটা আসলে হবে কি, এখানে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে, যেখানেই থাকুক না কেন মাঝখানে চলে আসবে। দেন আমাদের এইগুলো হচ্ছে ইয়ে হবে। তো এটা আউট ক্যারাসেল দিয়ে খুব সহজে করা যায়, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আউল ক্যারাসেলে হচ্ছে, বা বুলেটের মধ্যে ইমেজ দেওয়াটা হচ্ছে আউল ক্যারাসেলের হচ্ছে অন্য আরেকটা ভার্সন, ডেভেলপমেন্ট ভার্সনে নাই। এর প্রোডাকশন একটা ভার্সনে আছে, ওই ভার্সনটা আমাদের ইউজ করতে হবে। তো এটা ইউজ করা যেতে পারে। এটা স্ট্যাক ওভারফ্লোতে আমি দেখছি যে লেটেস্ট ভার্সন যেটা ওদের বেটা যেটা দেওয়া আছে ওইটাতে নাই। তার আগের একটা ভার্সনে ওইটা বুলেট সাপোর্ট করানো যায়। সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, HTML5 এখানে ইউজ করে ডেটা থাম নামে একটা এলআই তে হচ্ছে একটা এলআই তে, বা যে ডিবি আমরা নিতে যাচ্ছি সেই ডিবি ডেটা থাম নামে ওই থামটা দিয়ে দিতে হবে, পরবর্তীতে ওই থামটা আবার ওইখানে কল করে ইনসার্ট করে দিতে হবে। এখানে এটা আছে। কারণ হচ্ছে ট্যাব ইউজ করলে আমাদের হচ্ছে যেটাতে ক্লিক করবো সেটা দেখাবে, এটা সিম্পল। কিন্তু আমাদের এখানে হচ্ছে মাঝখানে আসতে হবে, তারপরে অনেকগুলো আসা যাবে না। আমার আমার 100টা টেস্টিমোনিয়াল থাকতে পারে, আমার অনলি শো হবে হচ্ছে 5টা, এবং 5টার মধ্যে আমি এখানে নেক্সট রিভিউস করে আমাদের হচ্ছে 5টাই থাকবে। এইভাবে এইটা একটু প্রবলেম আছে এখানে, এটা করতে আমাদের একটু সময় লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নরমালি এই সেকশনে সহজ, এখানে আমরা একটা কন্টাক্ট ফর্ম ইন্টিগ্রেশন করা শিখে নিব, যে কিভাবে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করলে যেন আমাদের মেইল চলে আসে। এরকম আমরা প্রথমে আমরা HTML এ ডিজাইন করে ফেলবো, পরবর্তীতে এখানে আবার একটা ব্যাপার স্যাপার আছে, ফর্ম ভ্যালিডেশনের ব্যাপার আছে। যে আমি ইমেল অ্যাড্রেস, আমি ইচ্ছা মতো মেসেজ দিয়ে সাবমিট করলাম, মেসেজ চলে গেল, এই কি আমার একটা সার্ভারের একটা ইমেল খরচ হলো। এটা যদি অ্যাবিউজ হয়, দেখা যাচ্ছে অনেকে আপনার উপরে, দেখা যাচ্ছে যে অনেক হ্যাকাররা কি করবে, ওইটাকে ইউজ করে তাদের মেইল অন্য জায়গাতে পাঠাবে। তো এটা যাতে না হয় সেই জন্য কিছু সিকিউরিটি আছে, ফর্মের কিছু সিকিউরিটি আছে, সেই সিকিউরিটি গুলো আমরা এখানে ব্যবহার করা দেখবো। ঠিক আছে, সার্ভারের মেইল কিন্তু ফ্রি ফ্রি হয় না, এটা হচ্ছে খরচ হয়। যখন দেখবেন যে আপনার ওয়েবসাইট থেকে স্প্যাম ইমেল অন্য জায়গাতে যাচ্ছে, তখন দেখবেন যে হচ্ছে আপনার ওয়েবসাইট সাসপেন্ড করে দিবে। সেজন্য এখানে আমাদের কিছু যতটুকু পারি HTML, আসলে PHP তে যতটুকু সিকিউরিটি দেওয়া যায় ততটুকু আমরা এখানে দিতে পারবো।
আচ্ছা, তারপরে সেকশন তেমন কোনো কিছু নাই। এটা আসলে অনেক সময় এইচটিএমএল এ থাকে, অনেক সময় হয় কি ওই মেইল সিম্পের কোড দিয়ে এটাকে ডিজাইন করতে হয়। যে এখানে হচ্ছে ক্লিক করলে চলে যাবে মেইল সিম্পে চলে যাবে, এটা তেমন কিছু না। ওখান থেকে এইচটিএমএল ফরম্যাট যে কোড, ওই কোডটা এনে বসাই দিলে আমি মার্কআপ পাবো, তারপর মার্কআপটাকে আমি এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন। আচ্ছা, এখানে আপনি হচ্ছে যদি সেটা করতে চান সেক্ষেত্রে আলাদা প্লাগইন ব্যবহার করতে হবে, যে আপনি সাবমিট করার পরে এই যে আমরা কন্টাক্ট ফর্মে যে প্লাগইনটা ব্যবহার করবো ওটা দিয়ে করা যাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টাস্ক ওভারভিউ। আমরা এখন শুরু করে ফেলি। আর ব্যাকগ্রাউন্ড গুলোতে আমরা অবশ্যই প্যারালাক্স দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড গুলো। প্যারালাক্স মানে কি আপনারা জানেন? স্ক্রল করলে একটা সুন্দর ধরনের অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা মুভ মুভ করে, এটাই হচ্ছে আসলে প্যারালাক্স। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, খুব কুইকলি শুরু করে ফেলবো। পিএইচডি পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ, ওকে। বুটস্ট্র্যাপ সহজে ফন্টাসম প্লাস অন্যান্য জিনিসপত্র যে যে কুইক স্টার্ট প্যাকটা আছে আপনারা ডাউনলোড করতে পারবেন। github.com/রাসেল আহমেদ 7 এই ঠিকানাতে গেলে আপনি ওয়ার্ডপ্রেস এবং এইচটিএমএল এর জন্য কুইক স্টার্ট প্যাকটা পাবেন, যেটা ব্যবহার করা খুবই সহজ। আহ, হ্যাঁ, আপডেট করা আছে। এটা মানে আপডেট করা হয়, যেহেতু আমার প্রায়ই আমার কাজে লাগে, তো যখনই নতুন ভার্সন রিলিজ হয় বা কোনো ফিক্স হয় আমি আপডেট করি এটা। এবং থিমটাও দেখবেন যে রিসেন্টলি আপডেট করে অনেক মানে ইয়ে করা হয়েছে ওয়ার্ডপ্রেসের যে কুইক স্টার্টটা। আচ্ছা, আমরা অনলাইন মেথড ইউজ করছি এখানে। অনলাইন মেথড মানে হচ্ছে সার্ভার থেকে বুটস্ট্র্যাপের ফাইলগুলো পাবে, আপনি চাইলে আপনার টেমপ্লেটের মধ্যে ডাউনলোড করে দিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা টেমপ্লেট স্ট্রাকচার। এটা সার্ভারে ব্যবহার করার জন্য আমরা এইচটিটিপি জাস্ট দিয়ে এটাকে লোকালি যাতে কাজ করে সেই জন্য এইচটিটিপি এটা দিয়ে দিই। এটা কিছুই না, জাস্ট বুটস্ট্র্যাপ, ফন্টাসাম, রেসপন্সেস, HTML5, শিপ, এগুলো মিলে একটা কম্বিনেশন করা হয়েছে, এই, এছাড়া আর তেমন কিছু না। আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন র বুটস্ট্র্যাপ দিয়ে। আমাদের 10-15 মিনিট সময় বাঁচলেও এই আর কি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও স্লাইড হবে বা ফেড ইফেক্ট আমরা দিয়ে দিই। নরমালি কারোসেল তো আমরা পারবোই। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে কিন্তু আমাদের ক্যারোসেল ফাংশন আছে, তাই না? আছে না? তো বুটস্ট্র্যাপে ক্যারোসেল ফাংশনটা আসলে মানে লিমিটেড, এই কারণে লিমিটেড হচ্ছে সেই জায়গাতেই আপনার হচ্ছে অনেকগুলো যদি আমি একসাথে দেই ও আসলে অনেকগুলো নিতে পারে না, আইটেমের মধ্যে দিতে হয় বলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। রেসপন্সিভে দেখা যাচ্ছে ডেস্কটপেও 3টা, রেসপন্সিভেও 3টা শো করছে, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়। যদি এখানে দেখেন যে একটাই ক্যারোসেল হচ্ছে যে কোনো জায়গাতে, সেটা বুটস্ট্র্যাপ দিয়ে ইন্টিগ্রেট করা সবচেয়ে ভালো, আমরা আলাদা করে আউল ক্যারোসেল ইউজ করলাম না। আর যদি আপনার টেমপ্লেটে যদি ওইরকম মাল্টিপ্লি থাকে সেক্ষেত্রে আপনি আউল ক্যারোসেল এখানে ইন্টিগ্রেট করে দিতে পারেন। তো আমরা যেটা করবো যে আমরা এটা, আমাদের কিন্তু আউল ক্যারোসেল ইউজ করা লাগছেই এই টেমপ্লেটে, সো আমরা এটা আউল ক্যারোসেল দিয়ে করতে পারি। কিন্তু আমরা যেটা করবো যে এইটা বুটস্ট্র্যাপ ক্যারোসেল দিয়ে করা শিখি, তাহলে পরবর্তীতে আমাদের শুধু বুটস্ট্র্যাপ দিয়ে করার দরকার পড়লে আমরা কিন্তু ইজিলি করতে পারবো। ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপ দিয়ে থাক, পরেরটা হচ্ছে ইয়ে। তবে আপনারা যেটা করতে পারেন, যদি আউল ক্যারোসেল দিয়ে ক্যারোসেল করেন সবগুলো আউল ক্যারোসেল দিয়ে করলেন। আউল ক্যারোসেলটা সহজ, বুটস্ট্র্যাপটা একটু ঝামেলার মনে হয় আমার কাছে। ঠিক আছে, তো আমরা এটা বুটস্ট্র্যাপ দিয়ে করব। প্রথমত আমরা একটা এরিয়া নিয়ে নিই, যেই এরিয়ার মধ্যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে হবে আপনাদের। এই সেকশনটা হচ্ছে আমাদের হচ্ছে স্ক্রিন অনুযায়ী এটার হাইট থাকবে। ঠিক আছে, নরমালি আমাদের হচ্ছে এটার ফিক্সড কোনো হাইট দেওয়া যাবে না। এটা স্ক্রিনে যতটুকু আমার স্ক্রিনের সাইজ, অর্থাৎ আমি যদি ট্যাবলেটে আমি এত বড় দেখি আমার হাইট, ওইটার হাইট এত বড় থাকতে হবে। আবার ট্যাবলেট এভাবে দেখলে আমার ওইটার হাইট এত বড় থাকতে হবে এবং ওইটা অটোমেটিক্যালি মাঝখানে অ্যাডজাস্ট হতে হবে, এরকম ভাবে করতে হবে। আর যদি আমরা প্যাডিং দিয়ে বা ইয়ে দিয়ে করি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে স্মল ডিভাইসে গিয়ে আমরা শুধু দেখতে পাচ্ছি হচ্ছে এইটুকু,
এইটুকু দেখতে পাচ্ছি, লার্ন মোর বাটনটা একটু স্ক্রল করলে দেখা যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। আমাদের মাঝখানের এই কন্টেন্টটুকু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হতে হবে, এইভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন স্ট্রাকচারটা জাস্ট বিল্ড করে নিই। প্রথমে আমরা ওয়েলকাম হিরো এরিয়া নিয়ে নিলাম। ওয়েলকাম এরিয়ার মধ্যে দুইটা সেকশন হবে। প্রথম হচ্ছে এটা হচ্ছে হেডার, এটা একটা সেকশন, যেহেতু এটা ফুল উইড এবং মাঝখানে এটা এরকম হবে, এর জন্য একটা এরিয়া। আর তারপরে আমাদের স্লাইডের জন্য এরিয়া হবে। আর হেডার এরিয়াটা থাকবে নরমালি, এখানে আমরা হচ্ছে পজিশন অ্যাবসলিউট দিয়ে হেডার এরিয়াকে উপরে রাখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে নিয়ে নিই হচ্ছে হেডার এরিয়া। হেডার এরিয়ার মধ্যে আমাদের দুইটা সেকশন আছে। কল এমডি এখানে 4, এটা হচ্ছে লোগো। লোগো অবশ্যই লিংক হবে। এখানে হচ্ছে ইমেজ স্ল্যাশ লোগো পিএনজি। আচ্ছা, আর তারপরে হচ্ছে আমাদের এখানে কল এমডি 8, এটা হচ্ছে আমাদের মেনু। মেনু আমরা ইউএলএল দিয়ে করি নরমালি, এছাড়া আর অন্যভাবে করা যায়, ইউএলএল দিয়ে হয় সাধারণত। আর আমরা পরে মেনুতে বুটস্ট্র্যাপ সাপোর্ট দিব পরে। আপনি নরমালি এমনি আপনি যেভাবে মেনু ডিজাইন করেন সেভাবে ডিজাইন করে নেবেন, পরবর্তীতে আপনি বুটস্ট্র্যাপের ক্লাস ধরে দিলে এটা দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপের মতো স্টাইল হবে। তখন কিছু এডিশন আছে, ওই এডিশন গুলো দিয়ে দিলেই হবে। আচ্ছা, এখানে বড় হাতের থাকলে আপনাদের যেটা উচিত হবে সেটা ছোট হাতের করে দেওয়া। মেনুটা আসলে এভাবে বড় হাতের হয় না, সময় যখন থাকবে তখন এটা ছোট করে দিবেন। কারণ অনেক সময় হয় কি, আমরা আপার কেস আছে বলে কিন্তু সিএসএস এ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিতে ভুলে যাই। কিন্তু আমার ওয়ার্ডপ্রেসে করার সময় বা ক্লায়েন্ট একটা মেনু যুক্ত করলো, তখন দেখা যাচ্ছে যে ওইটা ছোট হাতে থেকে গেল। আমি কিন্তু এখন আপার কেস টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিতে ভুলে যাব, কারণ আমি নরমালি আপার কেস আছেই। ঠিক আছে, এই জন্য এটা আপনি চেঞ্জ করে দিবেন। তাহলে হেডার এরিয়া হলো, এখন একটা এরিয়া নিতে হবে যেই এরিয়ার মধ্যে আসলে আমাদের হচ্ছে এই যে ক্যারোসেল, সেই ক্যারোসেলের সেকশনটা হবে। তাহলে আমরা এটার নাম দিই হচ্ছে ওয়েলকাম স্লাইড এরিয়া। আচ্ছা, এর মধ্যে আমরা ক্যারোসেলটা প্রথমে অ্যাক্টিভেট করব। ক্যারোসেলটা অ্যাক্টিভেট করার জন্য বুটস্ট্র্যাপের সাইটে যেতে পারেন। অথবা wp-cheatsheet.net, এখানে গেলে হবে কি, এখানে হচ্ছে এই সাইটটাতে আমি হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু এলিমেন্টকে সুন্দর করে সাজায় রাখছি, যেটা আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য খুবই চমৎকার একটা সাইট, wp-cheatsheet.net, আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে বুটস্ট্র্যাপের কিছু এলিমেন্ট দেওয়া আছে, যে এলিমেন্ট গুলো আমরা খুব সহজে ইজিলি ব্যবহার করতে পারি। যেমন আমাদের বুটস্ট্র্যাপ সাইট থেকে এখন যদি আমি নিতে যাই, ক্যারোসেলের জন্য নিতে যাই, আমার ওখানে অনেকগুলো মার্কআপ, অনেকগুলো আননেসেসারি জিনিসপত্র চলে আসবে, যেগুলো আমাদের দরকার পড়বে না। তো আপনারা এখান থেকে নিতে পারেন। আমি এটা কপি করলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখানে বুটস্ট্র্যাপ ক্যারোসেল ব্যবহার করার, আচ্ছা আমরা ওইটাতেও যাই, বুটস্ট্র্যাপ গেট বুটস্ট্র্যাপে গিয়েও দেখবো যে আমাদের কি এখানে চলে আসবে, উল্টাপাল্টা বা অন্য কোনো কিছু চলে আসবে, সেখান থেকে আমাদের একটু দেখতে হবে, স্ট্রাকচার গুলো একটু বুঝতে হবে, তাহলে দেখবেন যে পরবর্তীতে ক্যারোসেল করা আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন ক্যারোসেল। আচ্ছা, ক্যারোসেল এখানে এই যে মার্কআপটা দেওয়া থাকে যে অনেক বিশাল, এখানে দেখা যাচ্ছে আপনার এই যে এইগুলো চেঞ্জ করতে হয়, এগুলোর সাথে সাথে এই যে এটা চেঞ্জ করতে হয়। এই যে এখানে আপনি ইমেজ ব্যবহার করবেন কিনা সেটা তো আপনি নিশ্চিত না, সেই জন্য আমি এখানে কি করে রাখছি দেখেন, এখানে ফাঁকা দিয়ে রাখছি, অর্থাৎ আমি যে কোনো মার্কআপ আমি আমার মতো ইউজ করতে পারবো। তো এইভাবে এখানে ইমেজ আছে, এই যে এক্সট্রা ডট, এই ডট গুলো আমাদের দরকার নাই, এই ডট গুলো, এই ডট গুলো দেওয়া থাকে এই জন্য। আর ফন্ট আসাম আইকন আমরা সবসময় ইউজ করি, এই জন্য আমরা হচ্ছে এখানে আমি হচ্ছে যেটা করছি যে ফন্ট আসামের আইকনটা এখানে মানে অ্যাক্টিভেট করে দিচ্ছি। তো এই হচ্ছে ডিফারেন্স ওইখানে। আচ্ছা, তো আমরা এখন এখানে চেঞ্জ করব যে ওয়েলকাম স্লাইড ক্যারোসেল। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট প্রিভিয়াস লাগবে না, আমাদের টেমপ্লেটে এটা নাই। তো আমরা এটা চেঞ্জ করে দিই ওয়েলকাম ক্যারোসেল। আমাদের ক্যারোসেল আমরা আপাতত কয়টা দিব, 1 2 3 4, ওকে 4টাই দেই। এটা 0 থেকে শুরু হয় বলে 3 হবে 3, আর একটা অ্যাক্টিভ থাকবে। এটা একদম মুখস্থ করে ফেলা উচিত, আপনারা বুটস্ট্র্যাপ ক্যারোসেলের মার্কআপটা মুখস্থ করে ফেলবেন, মানে এটা খুব সহজ।
একটা ডিভ হবে, যে ডিভটাতে ক্লাস থাকবে ক্যারোসেল স্লাইড, স্লাইড আকারে হবে। আমরা যখন থ্রেড ইউজ করব এখানে থ্রেড দিয়ে দিব। আচ্ছা, ডাটা রাইট ক্যারোসেল, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের হচ্ছে জাভাস্ক্রিপ্টটা ইনক্লুড করে। নরমালি আমরা যদি একটা সাধারণত একটা jQuery প্লাগইন ব্যবহার করলে কি, jQuery প্লাগইনের দুইটাকে অ্যাড করি, জেএস সিএসএস যদি থাকে, আর jQuery মেইন প্যারেন্ট আমাদের থাকবেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মার্কআপে আসতে হয়, অর্থাৎ jQuery তে যেভাবে মার্কআপ বলা আছে সেভাবে আমরা মার্কআপ করি। তৃতীয়ত কি করি, মেইন জেএস এ গিয়ে ওটাকে অ্যাক্টিভ করি। এই তো আমাদের তিনটা প্রসেস। কিন্তু বুটস্ট্র্যাপে আমাদের শুধুমাত্র মার্কআপ নিলেই চলে, কারণ আমরা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস দিয়েই দিছি, বুটস্ট্র্যাপ সিএসএস দিয়েই দিছি টেমপ্লেটে। আর বাকি যে মেইন জেএস অ্যাক্টিভ করতে হয় সেটা হচ্ছে HTML5 দিয়ে এখানে অ্যাক্টিভ হয়। এই যে ডাটা রাইট, এটা দিয়ে আসলে বলা হচ্ছে যে এই মার্কআপটা ক্যারোসেলের মার্কআপ হবে, আর মার্কআপটা ঠিক থাকতে হবে। এখানে বুটস্ট্র্যাপ ক্যারোসেলের একটা সীমাবদ্ধতা আছে, যে ক্যারোসেল ইন্ডিকেটরস এটাই নাম হতে হবে, এখানে অন্য কোনো নাম হলে কিন্তু চলবে না। আপনি আপনার মতো আলাদা এখানে একটা ক্লাস যুক্ত করতে পারেন, যেটাকে হচ্ছে স্টাইলিং করার জন্য। আচ্ছা, আমাদের প্যারেন্ট ডিপ তো থাকলোই, এই ডিপটা দিয়ে আমরা হচ্ছে করতে পারবো, ক্লাস যুক্ত করার কোনো দরকার নেই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এক একটা মানে স্লাইডের ডিজাইন আইডিয়া মাথায় নিয়ে নিব। তো স্লাইডের ডিজাইন আইডিয়া কি, এই যে এটা হচ্ছে আমাদের একটা কি 100% হাইট হবে, এটা কি একটা ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে নিব হচ্ছে সিঙ্গেল স্লাইড আইটেম, এক একটা সিঙ্গেল স্লাইড আইটেম এরকম হবে। আমরা যেহেতু প্যারালাক্স করব, প্যারালাক্সে যেটা করতে হয়, ওই ডিভের ব্যাকগ্রাউন্ডটা দিলে প্যারালাক্সটা একটু ইয়ে হবে আপনার, মানে স্মুথলি হবে না। আপনি যদি আলাদা করে ব্যাকগ্রাউন্ড দেন সেক্ষেত্রে ভালো হবে, আর সেটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে আমরা বিফোর আফটার দিয়ে খুব সহজেই ওইটাকে হচ্ছে ওভারলে দিতে পারবো। তো আমরা আলাদাভাবে না দিয়ে এভাবেও আমরা দিতে পারি। এখানে আমরা দিলাম হচ্ছে স্লাইড 1, অর্থাৎ স্লাইড 1 এর ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে এইটার এই যে এরিয়াটা হচ্ছে এই এরিয়াটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি আছে, মাঝখানে আছে, এই যে বললাম যে মাঝখানে হবে, এইটাও কিন্তু টোটাল আমাদের এই এরিয়ার মাঝখানে করে নিতে হবে। যখনই আমরা স্ক্রিনের হাইট কমাবো তখনই কিন্তু আমাদের ওইটা মাঝখানে অটো চলে যেতে হবে। সেই জন্য আমরা টেবিল এবং টেবিল সেল ব্যবহার করব এখানে। তো এখানে টেবিল এবং টেবিল সেল আপনি কন্টেইনারের পরেও ব্যবহার করতে পারেন, আগেও ব্যবহার করতে পারেন। তো আমরা আগেই ব্যবহার করি, দেই হচ্ছে স্লাইড আইটেম টেবিল স্লাইড আইটেম টেবিল সেল। আচ্ছা, তারপরে আমাদের এবার যে কন্টেন্ট দরকার সেই কন্টেন্ট আমরা এখানে নিয়ে নিব, যে কন্টেইনার রো কলাম দিয়ে এখানে 8 দেই, 8 না 10 দেই, অফসেট 1 1 আছে, সেক্ষেত্রে আমরা এখানে কলাম ডি 10 কলাম ডি অফসেট 1। আচ্ছা, এরপরে আমরা এর ভেতরে আমাদের যা যা দরকার, এটা হচ্ছে আমরা দেই হচ্ছে হেডিং 1, হেডিং 2 দেই, হেডিং 1 দিতে পারেন। এখানে নরমালি এই যে নরমাল যে টেক্সট গুলা সেগুলা নিয়ে আসি, আর একটা বাটন নিয়ে আসবো। বাটন একটা পি এর মধ্যেও নিতে পারেন, আবার নরমালি আপনি হচ্ছে এ দিয়ে নিতে পারেন। বাটনের একটা ক্লাস দিয়ে দিই আমরা, স্লাইড বাটন। আচ্ছা, এই হচ্ছে আমাদের মার্কআপ একটা ক্যারাসেলের জন্য। খেয়াল করছেন একটু লং হয়ে গেছে, যে হচ্ছে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড হবে, তারপরে ডিপ হচ্ছে টেবিল, মাঝখানে যাওয়ার জন্য টেবিল সেল, এরপরে তার মধ্যে কন্টেইনার রো আমাদের যা যা দরকার হয় সেইগুলো আমরা এখানে নিয়ে নিছি। এরপরে হচ্ছে আমাদের যে স্লাইডের এটা আমরা দুইটা করে নিই আপাতত। এখানে হচ্ছে স্লাইড 2 দিয়ে দিই, তারপর এগুলো আমরা পরে আস্তে আস্তে দিয়ে দেবো। এটাকে একটু ঠিক করে দিই। এই হচ্ছে আমাদের ক্যারোসেলের মার্কআপ। তো আমরা এখন এটুকু করে ফেলবো, তারপরে বাকি দিকে আসতেছি। পিএইচডি টু এইচটিএমএল এ যেই ইয়েটা করা উচিত, যে মার্কআপ সম্পূর্ণ করে নেওয়া উচিত, কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে আপনারা বোর হয়ে যাবেন যে অনেকগুলো মার্কআপ একবার করা, তারপরে সিএসএস মনোযোগ ধরে রাখতে পারবেন না। এই জন্য আমি একটা সেকশন করব, মজা লাগবে, দেন নেক্সট সেকশনে যাব, বা ওই সেকশনে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের কোশ্চেন গুলো নিয়ে নিব। তো সিস্টেম হচ্ছে, আমি বলে দিই, সিস্টেম হচ্ছে নাম্বার 1 হচ্ছে ডু অল মার্কআপ,
টোটাল মার্কআপ করে নিবেন তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে কালেক্ট সিএসএস, কালেক্ট ইমেজেস। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ফন্টস, ফন্টস গুলো কালেক্ট করে নেবেন। 4 হচ্ছে এই হচ্ছে 5টা স্টেপে আপনারা কাজ করবেন। মার্কআপ করে নেবেন, সিএসএস বা ইমেজ যেগুলো করে নেবেন, ফন্টস গুলো নিয়ে নেবেন, তারপরে আপনারা সিএসএস এ শুরু করবেন। আচ্ছা, তো আমরা এখন আমাদের এই যে পিএইচডি টা এটাতে কি ফন্ট দেওয়া আছে সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমরা যেখানে একটা সেরিফ ফন্ট ইউজ করি, এখানে যেই ফন্টই দেওয়া থাক না কেন, এটা কি দা ফন্ট দেওয়া আছে, এটা হচ্ছে রোবোটো লাইট। আর এটা হচ্ছে অন্য একটা ফন্ট। এই ফন্ট না পাওয়া গেলে আমরা একটা যেকোনো একটা সেরিফ ফন্ট ইউজ করব। দেখি এই ফন্ট পাওয়া যায় কিনা। আচ্ছা হ্যাঁ, এটা পাওয়া যাবে। google.com fonts। আমাদের বডির জন্য ফন্ট লাগবে হচ্ছে রোবোটো। আচ্ছা, রোবোটো আমাদের সবগুলো লাগবে। লাইট নিয়ে নিই, নরমাল, মিডিয়াম, বোল্ড। আচ্ছা, তো আপনি দুইভাবে নিতে পারেন, এটা আপনি HTML দিয়ে নিতে পারেন, আর যদি CSS দিয়ে নিতে চান জাস্ট ইম্পোর্ট এবং CSS এ গিয়ে প্রথম লাইনে যেখানে শুরু হচ্ছে সেখানে ওইটা দিয়ে দেন। আর এটা আমাদের বডিতে লাগবে। আর বডিতে যে ফন্টটা দিব সেই ফন্টটা দেখে নিব যে সব জায়গাতে যেটা বেশি ব্যবহার করা আছে সেটাই আমরা বডিতে দিয়ে দিব। আচ্ছা, এইটা হচ্ছে রোবোটো লাইট। এটা আলাদা রোবোটো লাইট, অর্থাৎ আমরা বডিতে লাইট ফন্টটাই দিয়ে দিই। ফন্ট সাইজ 14 পিক্সেল, এটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের 14 পিক্সেল। ফন্ট ওয়েট 300, আর ফন্ট সাইজ তো 14 পিক্সেল থাকেই। আর আরেকটা যে ফন্টটা সেই ফন্টটা নেই। হ্যাঁ, এই ফন্টটা লাগবে আমাদের। এটা আমরা নরমাল, বোল্ড, আন্ডার বোল্ড তিনটাই নিয়ে নিই, ইম্পোর্ট করে নিই। অর্থাৎ হেডিং গুলোতে ওইটা লাগবে, আর অন্যান্য যেটাতে লাগবে সেটাতে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। আচ্ছা, ফন্ট ওয়েট বোল্ডই থাক। এই হচ্ছে আমাদের সিএসএস নিয়ে নিলাম। আমাদের যে ইমেজটা দরকার হবে, লোগোটা দরকার হবে, সেটা নিয়ে নিই। আচ্ছা, এই হচ্ছে লোগো, ইমেজ, স্ট্রিম। আর আমাদের দরকার হবে ব্যাকগ্রাউন্ডটা। এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা এমন ভাবে দিব যাতে ওভারলেটা যেন ইচ্ছা মতো ইউজার চেঞ্জ করতে পারে। ব্যাকগ্রাউন্ডটা সেভ করবেন জেপিজি তে, আর এটার কোয়ালিটি অনেক কম দিবেন। দেখেন পিএনজি দিলে এটার কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটি হবে, আমাদের এত হাই কোয়ালিটির দরকার নাই। 1.52 মেগাবাইট হচ্ছে। জেপিজি দিব, দিয়ে এটা কোয়ালিটি একদম কমায় দিব, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজের কোয়ালিটি আমার বেশি দরকার নাই, যাতে 100 কিলোবাইটের বেশি না হয়।
আচ্ছা, এই হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আবার দুই একটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজে ছবি থাকে, পিকচার থাকে, সেই পিকচারটা দেখে নেবেন যে ডান দিকে গিয়ে স্টিক হলে ঠিক হচ্ছে নাকি বটমে গিয়ে ঠিক হচ্ছে নাকি বাম দিকে ঠিক হচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে বাম পাশে কাটা থাকে, বাম পাশে তখন স্টিক করে দিবেন। আবার দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, যদি বটমে দেন তাহলে চেহারা আর বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে টপ থেকে স্টিক করবেন। এটা করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে। আচ্ছা, এই ইমেজটার ক্ষেত্রে কি হওয়া উচিত বলেন তো? হ্যাঁ, এটা অবশ্যই বটমে স্টিক হবে। আর লেফটে নাকি রাইটে, কোন দিকে দিব? হ্যাঁ, হ্যাঁ কভার দিব, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড পজিশনের কথা বলছি। আমরা এক্স এবং ওয়াই অক্ষ আমরা বটমে দিচ্ছি, কিন্তু ভার্টিক্যালি কোন দিকে হবে, লেফট না রাইট? আচ্ছা, আর আর কি বলবেন, কোন আইডিয়া? আচ্ছা, এটা লেফট এবং রাইট দেখা যাচ্ছে দুই দিকেই হয়। লেফটে দিলেও আমাদের কোনো অসুবিধা নাই, রাইটে দিলেও অসুবিধা নেই। তাহলে এটাকে আমি সেন্টার করে দিব, তাহলে আমরা দুই দিকেই পাবে। আর যেটা দরকার আমি দুই দিক থেকেই আমি পাবো। যদি আমরা ডান দিকে হতো তাহলে ডান দিকে দিতাম, বাম দিক হলে বাম দিকে দিতাম। কিন্তু যে ক্ষেত্রে দেখছি যে আসলে দুই দিকেই আমাদের যাচ্ছে, সেক্ষেত্রে সেন্টার করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই টেমপ্লেটটার হচ্ছে এই অংশটাই হচ্ছে একটু কঠিন, একটু ভালো করে বুঝে নেন। আচ্ছা, আমরা দেখি যে কি অবস্থা মানে আছে। আচ্ছা, এই হচ্ছে আমরা এই পর্যন্ত এসেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হেডারটাকে ডিজাইন করে নিব, তারপরে আমরা বাকিটাতে হাত দিই। অথবা যেটা করতে পারেন যে স্লাইডারটা ডিজাইন করে নিতে পারেন আর হেডারটা পরে আমরা ঠিক করে নিচ্ছি, যে কোনো একটা করলেই হবে। আমরা স্লাইডারটাতে হাত দিই। প্রথমত আমি যেটা বলেছি যে হচ্ছে স্লাইডারটা হবে হচ্ছে স্ক্রিনের যে হাইট, সে হাইট অনুযায়ী আমাদের যখন এখন স্ক্রিনের হাইট কিন্তু এইটুকু, আমাদের এইটুকুই হতে হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হাইটের সাপোর্ট দিতে হবে আমাদের। আহ, এখন আমরা দেখি। আচ্ছা, আমরা স্লাইডটাকে একটু অফ করি। অফ করি বলতে স্লাইডটা যখন মুভ হতে থাকবে আমাদের মার্কআপে একটু ডিজাইন করতে, সিএসএস দিতে একটু সমস্যা হবে। সেজন্য এখানে যেটা করতে পারেন যে ডাটা ইন্টারভাল, এখানে ডিফল্ট থাকে 5,000, আমি 50,000 করে দিলাম বা 5 লাখ করে দিলাম। তাহলে সেক্ষেত্রে ওইটা আর হচ্ছে এই যে এখানে দেখেন যে অ্যাক্টিভ হচ্ছে একটা, আরেকটা অ্যাক্টিভ চলে যাচ্ছে, এটাই হচ্ছে মেইনলি স্লাইডার মুভ হচ্ছে, কিন্তু এখন আর হবে না। ঠিক আছে, এখন হচ্ছে 50,000 সেকেন্ড পরে তারপরে হচ্ছে এটা হবে। আচ্ছা, এখন আমাদের ডিজাইন করতে অসুবিধা হবে না। প্রথমত আমরা হেডারটাকে আপাতত অ্যাবসলিউট করে রাখি, যাতে আমাদের স্লাইড যে এরিয়া, এই যে স্লাইড এরিয়া এখন দেখেন এর হচ্ছে হাইট কতটুকু, এইটুকু, কিন্তু কিন্তু আমাদের কি হতে হবে, ফুল যে একটা স্ক্রিনের হাইট সেটা হতে হবে। তাহলে আমরা হেডারকে আগে আপাতত অ্যাবসলিউট করে দিই, বা হেডারকে আপাতত নাই করে দিই, ডিসপ্লে নান করে দিই। হেডার পরে আমরা হেডারটাতে অ্যাবসলিউট পজিশনে দিলেই এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, হেডার আপাতত ডিসপ্লে নান করে দিলাম, অথবা আপনি যে এখান থেকে যেটা করতে পারেন যে কমেন্ট করে দিতে পারেন। আচ্ছা, হেডারকে আমরা কমেন্ট করে দিলাম, কোড থাকবে কিন্তু দেখা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে স্লাইডার এরিয়া, ওয়েলকাম স্লাইডার এরিয়া। এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইট শুরু করতে হবে, হাইট 100%। আচ্ছা দেখেন, হাইট 100%, কিন্তু ওয়েলকাম স্লাইডার এরিয়ার হাইট 100% আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে একটা ব্যাপার আছে যে আমরা যদি ওয়েলকাম যে হিরো এরিয়া, সেই এরিয়াটার হাইট 100% না, তাহলে তার প্যারেন্ট কিভাবে পুরোটুকু হাইট 100% হবে, তাই না? তো সেজন্য আমাদের যেটা করতে হবে যে ওয়েলকাম স্লাইড এরিয়া হাইট 100% করতে হলে এখানে দিতে হবে ওয়েলকাম হিরো এরিয়া, এটাও কমা দিয়ে হাইট 100% করতে হবে। এখন হয়েছে কিনা আমি বুঝবো কি করে? এই যে এখানে কার্সর রাখবেন, দেখেন হিরো এরিয়া এটা কি ফুল জায়গা দখল করছে? করছে। তারপর এটা, এই যে এইটা ফুল জায়গা দখল করছে? করছে, কিন্তু তারপর এটা কিন্তু আর করে নাই। তারপরে এটা মানে করাতে হবে। তাহলে আমরা যেটা বলতে পারি, এখানে অনেকগুলো আসে, মানে এখানে দেখেন ক্যারোসেল আছে, তারপরে হচ্ছে ক্যারোসেল ইনার আছে, তারপরে আছে আইটেম, দেন হচ্ছে সিঙ্গেল আইটেম, অনেকগুলো অনেকগুলো ডিভ আমাদের দিতে হবে। তা আমরা একবারে দিয়ে দিব, তারপরে যেটা দরকার নাই সেটাকে হাইড দিয়ে দিব অটো। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কিরকম? ওয়েলকাম স্লাইডার এরিয়া যেটা করলাম,
আচ্ছা, ওয়েলকাম স্লাইডার এরিয়া আমরা যেটা করলাম, ওয়েলকাম স্লাইডার এরিয়া ডিভ, এইটার হাইট 100% হবে। তাহলে দেখেন এইটা হয়েছে, এটা হয়েছে, এইটা হয়েছে, এগুলা সব হয়েছে, কিন্তু আমাদের এখন দরকার নাই কোনটাতে, টেবিলটাতে হাইট 100% দরকার আছে, কিন্তু টেবিল সেলটাতে কিন্তু আর দরকার নাই হাইট 100%, টেবিল সেলে আর দরকার নেই। যদি আউল ক্যারোসেল দিয়ে করেন সেক্ষেত্রে একই অবস্থা, এরকম করতে হবে, অর্থাৎ হাইটকে আগে স্ক্রিনের অনুযায়ী আনতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন টেবিলটা লাগবে না। তাহলে আমরা এখন কি করতে পারি, যে ওয়েলকাম হিরো এরিয়া ডিপ প্লাস টেবিল সেল, এবং টেবিল সেলের মধ্যে যে ডিপ গুলো যদি থাকে সেটার হচ্ছে হাইট অটো। তাহলে এখন দেখেন এই টেবিল সেলের হাইট কিন্তু পাই নাই, মানে চলে গেছে, কিন্তু এটার হাইট আবার 100% আছে, যেটা আমাদের দরকার। আচ্ছা, এখন টেবিল সেলকে আমি কি বলবো, টেবিল সেলকে বলবো হচ্ছে ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডিল, তাও কিন্তু মিডিলে আসে নাই, কারণ তার আগে যেটা সেটাকে ডিসপ্লে টেবিল করতে হবে, এইটার ডিসপ্লে টেবিল। তাহলে এখন মাঝখানে চলে আসছে। তো এটা কিভাবে আসলো, ওই যে ওইভাবে, যে টোটাল আপনাদের যতগুলো ডিপ থাকবে সব ডিপ গুলোর হচ্ছে দিতে হবে হচ্ছে হাইট 100%। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন সবাই? তারপরে একটু প্র্যাকটিস করলে তখন আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমরা এর মধ্যে আসি। দেখেন এটা কিন্তু এইদিকে আছে, ডান দিকে জায়গা ফাঁকা আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ। তো হচ্ছে যেটা হয়, টেবিল করলে টেবিল পুরো জায়গাটা নেয় না, তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে উইডথ দিতে পারি 100%, এখানে হাইট 100%, উইডথ 100%, তাহলে এটা হচ্ছে এদিকে চলে যাবে। আচ্ছা, তো এখন, আচ্ছা এরকম হয়ে যাওয়ার কারণ, হ্যাঁ এরকম হয়ে যাওয়ার কারণ আছে, আমরা ওইটাকে উইডথ 100% না দিয়ে, ভুল হয়ে গেছে, এখানে উইডথ 100% না দিয়ে আমরা যেটাকে সমস্যা হচ্ছে সেটাতেই দেই, কারণ তখন 100% আবার কন্টেইনারও পেয়ে যাচ্ছে। কন্টেইনারে তো 100% পাওয়ার দরকার নেই, কন্টেইনারে যেই উইডথ বুটস্ট্র্যাপের যেটা সেটাই পেলেই হবে। তাহলে আমরা শুধুমাত্র টেবিলকে ফিক্স করি, টেবিল উইডথ 100%। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমি টেক্সটাইল লাইন সেন্টার বা অন্যান্য কাজগুলো এখন ইজিলি করতে পারবো। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, আর যে সিএসএস টুকু লিখলাম সেটুকু আমরা নিয়ে যাই। আমি আরেকটু বোঝাই বলি আপনাদের। এখানে দেখেন খুব সহজ কয়েকটা সিএসএস লেখা আছে, যে এরিয়াটাকে আমরা নিয়ে আসছি প্রথমে হিরো, সেটাকে হাইট 100% করতে হবে। যদি প্যারেন্ট অর্থাৎ বাবা ডিপ, প্যারেন্ট ডিপ যদি 100% না হয় তাহলে চাইল্ড ডিপ কখনোই 100% হবে না সেটা। তারপরে বললাম যে স্লাইডার এরিয়া, এখানে আমি কিন্তু ওয়েলকাম হিরো এরিয়া ডিপ বলে দিতে পারতাম, কেন বলি নাই, কারণ ওয়েলকাম হিরো এরিয়ার মধ্যে কিন্তু আবার হেডার আছে, হেডারে তো আমার হাইট 100% ফাংশনের কোনো দরকার নাই, দরকার আছে? হ্যাঁ, সেই জন্য আমরা এখানে হচ্ছে বললাম শুধুমাত্র স্লাইডার এরিয়া, এবং স্লাইডার এরিয়ার মধ্যে যে ডিপ গুলো, সেই ডিপ গুলোর হাইট করো 100%। আবার এখানে একটা লিমিটেশন আছে, যে টেবিল, যেটা টেবিল সেল, টেবিল সেলের কিন্তু আমার আবার হাইট 100% দরকার নাই, সেক্ষেত্রে আমরা এখানে বললাম যে টেবিল সেল, এবং টেবিল সেলের পরে যে ডিপ গুলো পাওয়া যাবে সেই ডিপ গুলোর হচ্ছে হাইট অটো হোক। তাহলে আমাদের ওইগুলো হয়ে গেল, এইগুলো আমাদের ঠিক হয়ে গেল। এবার আমরা টেবিল, টেবিল সেল, মিডিল এগুলো ফাংশন করে আমরা ইজিলি করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের সেকশন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেব। আমরা ওই যে ডিপ ক্লাস নিয়ে নিছি, এখানে হচ্ছে স্লাইড 1। আচ্ছা, স্লাইড 1 হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ, এখানে আমরা দিব হচ্ছে হেডার বিজি। আচ্ছা, হেডার বিজি দিলাম, তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেই ইমেজটা চলে আসলো। এগুলো আসলে বুটস্ট্র্যাপ থেকে আসছে, এটা যেটা হয়েছে বুটস্ট্র্যাপ থেকে হয়েছে, আমরা অন্যগুলো ইমেজ দেই নাই বলে এখানে এটা হচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে সিঙ্গেল যে স্লাইড, সেই স্লাইডটাতেই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, পরে তো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে চেঞ্জ হবে এগুলো, মানে সবগুলোতে একটাই ব্যাকগ্রাউন্ড আপাতত দিয়ে দিই, পরে আপনারা চেঞ্জ করে নেবেন, এটা যখন প্র্যাকটিস করবেন তখন চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমি যদি এটা মুছে দেই, আমাদের ওয়েলকাম টু আওয়ার, এটা কিন্তু মাঝখানে চলে আসছে, আসছে না? ঠিক আছে, এখন আমাদের স্ক্রিনের যে ইয়ে অনুযায়ী আমরা কিন্তু যতই ছোট করি না কেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে, এটাই করা হলো। আচ্ছা,
তারপরে এখন আমরা আমাদের মতো যে স্টাইল, সে স্টাইল দিব এবং ওভারলেটা দিব। ওভারলেটা দেওয়ার নিয়ম হচ্ছে বিফোর আফটার করে দিতে হবে। ওভারলের কালারটা আগে নিয়ে নিন। এই যে ওভারলের কালারটা এখানে আছে, কালারটা কি? এই হচ্ছে কালার। আচ্ছা, আমরা এখান থেকে কালারটা নিয়ে নিই, পিকজি দিয়ে আমরা কালারটা নিয়ে নিই। যদি গ্রেডিয়েন্ট থাকে কোনো প্রবলেম নাই, এখানে আসলে গ্রেডিয়েন্ট দেওয়া আছে একটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে শুরুর কালার আর এটা হচ্ছে শেষ কালার, আমরা গ্রেডিয়েন্টই দিব, কোনো অসুবিধা নাই। আমরা আপাতত প্রথমে এক কালার দিয়ে করি, তারপরে গ্রেডিয়েন্টের ওইখানে জাস্ট গ্রেডিয়েন্টের কোডটা বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ওভারলেটা দেওয়া শিখি। ওভারলে দিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই ডিভের ওভারলে দিব সেই ডিভের মধ্যে কিন্তু আবার কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট আবার উপরে আসতে হবে। কিভাবে? আমরা যেটাতে ব্যাকগ্রাউন্ড দিছি সেটাকেই আমরা হচ্ছে ওভারলে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই ডিভটার নাম হচ্ছে সিঙ্গেল স্লাইড আইটেম। আচ্ছা, সিঙ্গেল স্লাইড আইটেম হচ্ছে এটাকে যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পজিশন রিলেটিভ। যেহেতু এটার আফটার, আমি আফটার বিফোর এগুলো হচ্ছে পেসেডো এলিমেন্ট সিএসএস এর, এগুলো ব্যবহার করতে হলে আপনাকে যেই ডিপটাতে ব্যবহার করতে চাচ্ছেন সেই ডিপটাতে হচ্ছে পজিশন রিলেটিভ বা অ্যাবসলিউট এগুলো থাকতে হবে, তা নাহলে আপনি ওটাকে পজিশনিং করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা ওইটাকে, এটা হচ্ছে আফটার, আফটার দিব। এটা ব্যাকগ্রাউন্ড আপাতত আমি 0 0 0 করে দিই। পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ 0, উইড 100%, হাইট 100%, কন্টেন্ট এইটা দিলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কিন্তু কন্টেন্ট গুলো তো উপরে আসতে হবে। এটা যেটা করবেন জেড ইন্ডেক্স -1, জেড ইন্ডেক্স -1 দিলে আবার এটা হারাই যাবে। ঠিক আছে, আমরা সাদা করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। আমরা জেড ইন্ডেক্স এটাই রাখি। আর যেটা করব এটা হচ্ছে কালারটা সাদা করি, কালার সাদা। আচ্ছা দেখেন এখন কিন্তু সাদা কালার আছে, কিন্তু এটা আসছে না, মানে পেছনে চলে গেছে। তো সেই জন্য আমাকে আফটার যেটা সেটাকে করতে হবে হচ্ছে জেড ইন্ডেক্স -1, অর্থাৎ পেছনে যাতে যায়। কিন্তু এক্ষেত্রে আবার একটা প্রবলেম হবে, সেই প্রবলেমটা হচ্ছে এইটাকে এখন আমাদের জেড ইন্ডেক্স দিতে হবে, যে মেইনটাকে জেড ইন্ডেক্স দিলাম 1, তাহলে এখন আমাদের ওইটা চলে আসবে উপরে। অর্থাৎ যেটা হবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে একদম পেছনে, তার উপরে আসছে হচ্ছে আফটার। ক্লিয়ার? তার উপরে হচ্ছে আমাদের কন্টেন্ট। আমরা যদি বিফোর দিতাম তাহলে কি হতো? বিফোরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজেরও আগের, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ। যদি বিফোরের পরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হয় সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা কি? ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো পেছনে, তাহলে তো সেটা মানে আমাদের দেখা যাবে না। অর্থাৎ আমরা আফটারটা দিচ্ছি কি হতে হবে, আমরা এইটা মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর উপরে যদি আমি হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ওভারলে এইটা, তাহলে কি ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আপনি এটার মধ্যে আবসা করে এটা দেখতে পাচ্ছেন। কিন্তু এই ট্রান্সপারেন্টটা যদি পেছনে দেয় তাহলে কিন্তু আপনি শুধু এটাই দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্টটা আর দেখতে পাচ্ছেন না। এখানে ব্যাপারটা কিন্তু সেম কাজ করা হয়েছে। এখন আমরা অপাসিটি দিলে বুঝতে পারবো যে এখানে হচ্ছে হালকা করে ইমেজটা দেখা যাবে। অপাসিটি 0.85 যেটা ছিল আর কি, এখন দেখেন হালকা করে দেখা যাচ্ছে। এখন শুধু আমাদের কালারটা জাস্ট চেঞ্জ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট হবে, যেখানে ব্যাকগ্রাউন্ড দিলাম আমি হচ্ছে কালো, সেখানে আমাদের গ্রেডিয়েন্ট দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা নিয়ে নিই। আচ্ছা, গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দিতে হলে আমাদের একটা টুল ব্যবহার করতে পারি, কালার জিলা। কালার জিলা লিখে সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে কালার জিলা গ্রেডিয়েন্ট, আচ্ছা এই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। এই যে এটা আলটিমেট গ্রেডিয়েন্ট জেনারেটর, এটা ইউজ করতে পারেন। এখানে আমাদের দুই কালারের গ্রেডিয়েন্ট দরকার। এখানে ক্লিক করে আমি গ্রেডিয়েন্টের কালারটা পেয়ে যাচ্ছি। প্রথম কালারটা হচ্ছে এইটা, তাহলে আমি এই কালারের কোডটা নিয়ে নিই, এটা হবে এখানে। আর আমাদের এগুলো দরকার নাই, টান দিয়ে ধরে নিচে ছেড়ে দিবেন, তাহলে ওগুলো চলে যাবে। আমাদের দুইটা কালার দরকার, এটা হচ্ছে একটা। আচ্ছা, দ্বিতীয় কালারটা কি? এইটা। আচ্ছা, তো আমাদের এটা ভার্টিক্যাল দরকার। যদি হরিজন্টাল বা অন্য কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর যে সিএসএস টা জেনারেট হবে জাস্ট কপি, কপি করার পরে এখন আপনি যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড আছে সেটা মুছে দিয়ে আপনি ওইটা দিবেন, তাহলে গ্রেডিয়েন্টটা জেনারেট হয়ে যাবে।
এখন এখানে দেখেন যে আমরা গেলেই দেখবো যে এখানে আমাদের গ্রেডিয়েন্ট জেনারেট হয়ে গেছে। খেয়াল করছেন উপরে কিন্তু গাঢ় আর নিচে হচ্ছে হালকা, আমাদের কি তাই আছে? হ্যাঁ, উপরে গাঢ় নিচে হালকা, অর্থাৎ এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন এইটা স্লাইড ভালো লাগবে না, স্লাইডটা দেখতে মানে ব্যাকগ্রাউন্ড সহজ আছে, তো আমরা এটাকে যদি মানে অপাসিটি এই সরি ফেড ইফেক্ট দিই তাহলে ভালো লাগবে। তো ফেড ইফেক্টের জন্য আপনি রেড পেনের একটা ব্যবহার করতে পারেন, যে হচ্ছে বুটস্ট্র্যাপ কারোসেল ফেড কোড পেন। এটা লিখে সার্চ করলে যে প্রথম রেজাল্টটা পাবেন এটাতেই আর কি দেওয়া আছে কোড পেনের, যেটা এখান থেকে আপনি যেটা করবেন এখানে এক্সাম্পল এইচটিএমএল সিএসএস দেওয়া আছে। আমি জাস্ট এখানে ভিউ কমপ্লিকেটেড ক্লিক করে এখানে আপনি ইয়ে করে কপি করে নেবেন। কপি করার সময় খেয়াল রাখবেন আপনার সবগুলো লাগবে না। আচ্ছা, আমাদের এই এখান থেকে লাগবে, তো আমরা এটা নিচে দিয়ে দিব, অর্থাৎ জাস্ট কারোসেল ফেডের কিছু হচ্ছে ইয়ে দেওয়া, এটা সেভ করে নেবেন আর এখানে দিয়ে দিবেন হচ্ছে এইখানে ক্যারোসেল ফেড। আচ্ছা, তখন আমাদের একটু কন্টেন্ট এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে, আমরা একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। আনস্প্লাশ থেকে আমরা কিছু ইমেজ নিয়ে সেই অনুযায়ী আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, তাহলে বোঝা যাবে, কারণ ফেড ইফেক্টে একই ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি বুঝতে পারবেন না। এই তিনটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিই, জাস্ট রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। এখানে আমি দিলাম হচ্ছে হেডার বিজি -2, header bg -3, header bg -4। আচ্ছা, তাহলে এখন আমরা স্লাইডারের যে ডাইনামিক ইমেজ সেটা দিই, অর্থাৎ এখানে কি স্লাইড 1 2 3 4, তাহলে 1 2 3 4, header bg2, header bg3, header bg4, সেভ। ওকে, দেন এটা হচ্ছে স্লাইড 2, আমি আরো করে নিই 3 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, তা নাহলে বোঝা যাবে না, এটা 4, এটা 3, এটা 2। আচ্ছা আচ্ছা, ট্রানজিশনটা আমরা এখন ইনেবল করে দিতে পারি, যেহেতু আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। ডাটা ইন্টারভালটা টোটালি কেটে দেন। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড, 5 সেকেন্ড পরে ওটা চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার ট্রানজিশনটা দেখেন, ফেড ইফেক্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে ক্লিক করলে হবে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু আবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটু ঠিক করতে হবে, যে এখানে দেখেন। আচ্ছা, সেক্ষেত্রে এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা এখনো ডিফাইন করিনি, অর্থাৎ যে সিঙ্গেলটা আছে ওকে, এই হচ্ছে আমাদের ফেড ট্রানজিশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্লাইডার যেটা ইয়ে করলাম। আসলে এই ক্লাসটা হওয়া উচিত ছিল হচ্ছে সকালে, তাহলে ভালো হতো। দুপুরবেলা আসলে সবাই একটু একটু মানে ঘুমাই, এটা আর কি প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই, মাঝখানে রিফ্রেশমেন্টে একটু দৌড়াদৌড়ি করে নেবেন বা সবাই সবার মধ্যে গল্প করে নেবেন, আপনারা কৌতুকের আয়োজন করতে পারেন, তাহলে ভালো হবে। আচ্ছা, গরম লাগছে নাকি আপনাদের খুব? হ্যাঁ, একটু লাগছে না? আচ্ছা, লাগুক, একটু গরম না, শেখার সময় একটু গরম লাগলে সব ক্ষতি নাই তো, ক্ষতি আছে? হ্যাঁ,
হ্যাঁ, আচ্ছা কোশ্চেন আমরা এই সেকশনটা শেষ করে কোশ্চেন নিব। হ্যাঁ, আপনি কোশ্চেন খাতায় লিখে রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন। আমি এই সেকশনটা শেষ করে নিই। আচ্ছা, তারপরে আমরা হেডারটাকে ডিজাইন করে ফেলবো আর এই স্লাইডারটাকে ডিজাইন করে ফেলবো। অলরেডি এটা ডিজাইনটা হয়েই আছে, এটা এরকমই হবে আর কি। আচ্ছা, আমরা হেডারটাকে এখন ইনেবল করি। বাকিটুকু ডিজাইন করতে আমার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখেন, আমি কুইকলি করে ফেলি। আমি শুধু জেনে আসবো হচ্ছে এখানকার ফন্ট সাইজ 13 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, হ্যাঁ পিটি দেওয়া থাকলে আপনি হচ্ছে দেখবেন যে পিক্সেলের মতোই সাইজ আর কি। আর পিটিটা আসলে ডিফাইন করা থাকে হচ্ছে আপনার বেজ সাইজের উপরে। এটা তখন আপনাকে আইডিয়া নিয়ে করতে হবে অথবা কনভার্ট করে নিতে হবে। মেইন মেনু, ফন্ট সাইজ 13 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট 700, মেইন মেনু ইউএল, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, মেইন মেনু এলআই, ডিসপ্লে ইনলাইন ব্লক, পজিশন রিলেটিভ দিয়ে রাখি পরবর্তীতে যদি দরকার হয়। ডিসপ্লে ব্লক, কালার সাদা, প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা 10 পিক্সেল থাক, পরে আমরা আচ্ছা আরো দরকার হবে। লোগোটার মাঝখানে আনার চেষ্টা করি তাহলে হবে। এই যে কার্সরটা এখানে রাখলে আপনি বুঝতে পারবেন যে মাঝখানে আসছে কিনা। এখন মাঝখানে আসছে। কার্সর রাখতে হবে কোথায়? ওই এরিয়াতে, তাহলে আপনাকে ঘিরে দেবে, বুঝাই দেবে। আমরা কিন্তু এখন বুঝতে পারছিলাম না যে আসলে লোগোর মাঝখানে আসছে কিনা। যখনই কার্সরটা এই যে হেড এরিয়াতে রাখবেন তখন আপনাকে একটা এরিয়া দিয়ে দিবে, তখন দেখে বুঝে নিতে হবে যে আসলে মাঝখানে আসছে কিনা। আচ্ছা, এখানে প্যাডিং রাইট হবে 0, প্যাডিং রাইট 0, তাহলে প্যাডিং লেফট কমে যাবে। সেক্ষেত্রে আমরা প্যাডিং লেফট দিব হচ্ছে 30 পিক্সেল। আর মেইন মেনু যেটা মেইন মেনু ডিভ, এটার হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, অর্থাৎ ডান দিকে যাবে। এরপরে আমরা যেটা করবো হেডারকে হচ্ছে উপর থেকে একটু জায়গা করে দেব। তাহলে হেডারে আমরা কি আছে, টপ হচ্ছে 0 আছে, আমরা টপ 0 এটা ঠিক করতে পারি, অথবা যেটা করতে পারি পুরো এরিয়ার প্যাডিং টপ 10 পিক্সেল বা 15 পিক্সেল দিতে পারি এই। আচ্ছা, এটা হচ্ছে আসলে অ্যাক্টিভ ক্লাস, আমরা ক্লাস এটা দিয়ে দিব। ওকে, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে মেইন মেনু এলাইন এ, কালার এটা। আর অ্যাক্টিভ ক্লাসের ক্লাসও এটা হবে, করে দিব আমি। আচ্ছা, তারপরে আসি ফন্ট সাইজ 32। তাহলে এটাকে আমরা যেটা করতে পারি, সিঙ্গেল স্লাইড আইটেম, স্লাইড টু কেটে দিই, এটা হচ্ছে হেডিং টু, ফন্ট সাইজ 32 পিক্সেল। আর একটা নিচে বিফোর আফটার করে এটা দিতে হবে 14 পিক্সেল, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে বোধহয় আমাদের আর একটু মানে ইয়ে হবে। আচ্ছা, এটার উইডথ কত, একটু মেপে আসি তো। হ্যাঁ, এই পিএইচডিটার সাইজ একটু কম তো, এই জন্য আর কি এটা দেখাচ্ছে। আমাদের বুটস্ট্র্যাপের উইডথ কত? 1170। আমরা যদি 15 15 30 বাদ দেই 1140 পাই। আচ্ছা, কিন্তু এখানে 960 এর পিএইচডি, এটা এই জন্য এরকম দেখাচ্ছে। কোনো সমস্যা নাই, আমরা কন্টেইনারের উইডথ কমাই দিব। এই যে কন্টেইনার উইডথ 960 পিক্সেল, তাহলে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ফন্ট সাইজ 14 পিক্সেল, ওইটা ঠিক আছে। এখন আসি হচ্ছে এটাতে, বর্ডার 1 পিক্সেল সলিড,
টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ফন্ট ওয়েট 700 প্যাডিং 10 পিক্সেল ডিসপ্লে ইনলাইন ব্লক তাহলে কিন্তু উপরে জায়গা পাবে না মার্জিন টপ দিয়ে দিব 10 পিক্সেল আচ্ছা আমরা হেডারে যে ইয়েটা ওইটা দিয়ে দিই ওইটা যেটা হবে হেডারে এটা কি করতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ তারপরে হচ্ছে সিঙ্গেল স্লাইড আইটেম h2 আফটার position absolute left 50% height 1 pixel width 50 পিক্সেল কন্টেন্ট এইটা ব্যাকগ্রাউন্ড হবে এটা চলে আসছে বটম 0 আর মার্জিন লেফট -25 পিক্সেল কেন -25 পিক্সেল ওই যে উইড 50 এই জন্য -25 আচ্ছা এবার হচ্ছে এটাকে যেটা করতে হবে প্যাডিং বটম দিতে হবে প্যাডিং বটম 10 পিক্সেল যতটুকু আর কি এটা আছে আর মার্জিন বটম 30 পিক্সেল তাহলে দেখবেন যে এটা ঠিক আছে আচ্ছা যেটুকু করলাম এটুকু নিয়ে যাই মেইন মেনু সহ আছে কিনা একটু দেখে নিই মেইন মেনু হ্যাঁ আছে এগুলো কিন্তু পরে আবার অর্গানাইজ করে সুন্দর করে রাখতে হবে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের এই সেকশনটা যে সেকশনটা আমরা করলাম আচ্ছা এখন হচ্ছে কোশ্চেন্স পর্ব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সেকশনে আমাকে ডিরেক্টলি প্রশ্নটা করতে পারেন এটা আমি